কলকাতার এক বনেদি বাড়িতে ঘটে গেল আকস্মিক হত্যা, বিষক্রিয়ায় মৃত্যু। কিন্তু সন্দেহের তীর অনেকের দিকে। তদন্তের ভার পড়ল ব্যোমকেশ বক্সির ওপর। ব্যোমকেশ বক্সি কি পারবে আসল আততায়ীকে ধরতে? জানতে হলে শুনুন আমাদের আজকের গল্প, লেখক শিলাজিৎ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন কাহিনী ব্যোমকেশ ও রক্তাঙ্গুড়িও। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শুভ। স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই বৃষ্টি বাদলার মরশুমে বেশ ভালোই কাটছে তোমাদের। আজকে কিন্তু তোমাদের শোনাতে এসেছি তোমাদের প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সির একটি কাহিনী। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কারণ পুরো জুলাই মাস জুড়ে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে একের পর এক শ্বাসরোধকারী গল্প। একটাও গল্প মিস করা চলবে না কিন্তু। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। ব্যোমকেশ বক্সির চরিত্রে সৌরভ, অন্যান্য চরিত্রে শিলাজিৎ, সৌরভ সাহা, আকাশ, দেবস্মিতা, শিউলি, দেবাদ্রিতা, চিঞ্জিত ও নীল। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক শিলাজিৎ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন কাহিনী ব্যোমকেশ ও রক্তাঙ্গুড়িও। চায়ের পেয়ালায় শেষ চুমুকটা দিয়ে টেবিলে রাখতে গিয়ে দেখি ব্যোমকেশের চায়ের পেয়ালা টেবিলেই পড়ে আছে। চায়ের পরিমাণ দেখে বুঝলাম সে এক বিন্দুও খায়নি। ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম তার মুখ দেখা যাচ্ছে না, সম্পূর্ণটাই খবরের কাগজের পেছনে। আর ঠিক খবরের কাগজের পেছন দিয়েই কুণ্ডলি পাকিয়ে সিগারেটের ধোঁয়া উঠছে। আমি হালকা রসিকতার সুরে বললাম, ওহে বন্ধুবর, যদি শরবতই খেতে হতো তাহলে বৌঠানকে তো বলে দিতে পারতে শরবত বানিয়ে দিতে। এভাবে চাটাকে শরবত বানিয়ে খাওয়ার কি খুব দরকার ছিল? ব্যোমকেশ খবরের কাগজটা সরিয়ে সেটাকে ভাঁজ করে টেবিলে রেখে এক চুমুকে ঠান্ডা চাটা উদরস্থ করে বলল, বড্ড বেবাক কেসগুলোর তদন্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ। আমি বললাম, কেমন কেস? মাছের আড়ত থেকে একটা মৃতদেহ উদ্ধার হয়েছিল বেশ কয়েকদিন আগে। মৃত ব্যক্তি যে খুন হয়েছিলেন এ বিষয়ে পুলিশের সন্দেহ নেই, কারণ মৃত ব্যক্তির মাথায় একটি ভারী জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়। সেই সূত্রে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছিল। তবে সেই ব্যক্তিকে এখন রেহাই দিতে হবে, কারণ এই খুনের হাতিয়ার পাওয়া না যাওয়ায় খুনি যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি তা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। আমি একটু অবাক হয়েই বললাম, তাহলে পুলিশ গ্রেপ্তার করলো কিসের ভিত্তিতে, কোনো প্রমাণ ছাড়াই? ব্যোমকেশ আরামকে দ্বারায় একটু গা এলিয়ে দিয়ে বলল, ওটাই তো হে বন্ধু, পুলিশ শুধু নিজস্ব এবং কর্মচারীদের সন্দেহের বশে গ্রেপ্তার তো করে নিল, কিন্তু প্রমাণ করতে পারল না। এবার খুন হওয়াটা একটি মানুষও চাক্ষুষ করেনি, সুতরাং খুনের হাতিয়ারটাই হলো একমাত্র প্রমাণের চাবিকাঠি। আমি কয়েক মুহূর্ত একটু চিন্তা করে বললাম, শুনে তো বেশ জটিল কেস লাগছে হে। বেবাক বলছো যে? ব্যোমকেশ এবার মৃদু হেসে বলল, আমার অনুমান বলছে পুলিশ যদি সঠিক করে বুদ্ধি সহযোগে মাছের আড়তখানা তল্লাশি করে তাহলে ওখানেই পাবে খুনের হাতিয়ার। পুলিশ খানা তল্লাশি করেনি বলছো? করেছে, কিন্তু নিশ্চয়ই ধাতব অস্ত্রের কথা ভেবে। তাহলে তুমি বলতে চাইছো ধাতব অস্ত্র নয়? মাছের আড়ত খানা তল্লাশি করে যখন কোনো ধাতব অস্ত্রই পায়নি এবং সন্দেহভাজন ব্যক্তি খুন হওয়ার পর থেকে বাইরে যেতে পারেনি, তখন অনুমান করাই যায় যে খুনের হাতিয়ার ধাতব নয়। কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো হে। আমার তো মাথায় কিছু ঢুকছে না, তুমি কি অনুমান করছো বলো তো? অস্থির হয়ে আমি বললাম। ব্যোমকেশ এবার আমার দিকে সামান্য এগিয়ে এসে বলল, বন্ধুবর, আমার অনুমান খুনটা হয়েছে বরফ দিয়ে। আমি অবাক হয়ে বললাম, বরফ দিয়ে? আগে হ্যাঁ, বরফের চাই দিয়ে মাথায় বাড়ি মেরে খুন করাটা মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু সে বরফ তো গলিয়েও ফেলতে পারে সেই ব্যক্তি। সেটা হয়নি, কারণ মাছের আড়ত থেকে বরফ গলিয়ে ফেলা অত সহজ নয়। তাতে বিশেষ রাসায়নিক দেওয়া থাকে, আর বরফ গলিয়ে ফেলার মতন অত সময় খুনি পায়নি যে বরফ গলিয়ে ফেলতে পারে। যদি সে তাই করতে যেত তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তাকে দেখে ফেলতো। আমি একটা হাঁপ ছেড়ে বললাম,
বাবা, এমনভাবে বিষয়টা তুমি বিশ্লেষণ করলে যেন তুমি প্রত্যক্ষদর্শী। ব্যোমকেশ তার চিরাচরিত মৃদু হাসি দিয়ে বলল, এটা শুধুমাত্র আমার অনুমান হে, শুধুমাত্র আমার অনুমান। বেশ কয়েক সপ্তাহ পর খবরের কাগজে পড়লাম রামলাল কর্মকার গত হয়েছেন। রামলাল কর্মকারের পরিচয় দিতে গিয়ে বলি, বউবাজার এলাকায় তার বাড়ি। বাড়ি কম, রাজপ্রাসাদ বলা ভালো। এক কথায় বলাই যায় তিনি কলকাতার এক জমিদার। 3 পুরুষের গয়নার ব্যবসা, প্রচুর সম্পত্তি। ব্যোমকেশ তাকে গয়নার জালিয়াতি চক্রজনিত কারণে সাহায্য করেছিল, সেই থেকে তার সাথে পরিচয়। মানুষ হিসেবে তিনি ভীষণ ভালো, স্বাভাবিকভাবেই হিসেবি আর ব্যবসা মনস্ক। খবরটা ব্যোমকেশকে দেখালাম। সে বলল সকালেই পড়েছে। নিঃসন্দেহে দুঃখজনক খবর। বয়সও হয়েছিল প্রায় 70-এর বেশি। খবরের কাগজে লেখা রয়েছে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। বিকেলে ব্যোমকেশের নামে একটা চিঠি এলো। সে সেটা পড়ে আমার দিকে এগিয়ে দিল। দেখলাম রামলাল বাবুর শ্রাদ্ধে আমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন বড় ছেলে নন্দলাল বাবু। আমি চিঠিটা পড়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, শেষ বেলায় তো আর দেখতে যাওয়া হলো না, এখন কি মনে করছো, যাবে? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, শেষ বেলায় যাওয়া হলো না বলেই তো এখন যাওয়াটা দরকার অজিত। ভদ্রতার খাতিরে আমাদের যাওয়াটা উচিত। যথাদিনে আমরা রামলাল বাবুর শ্রাদ্ধে গেলাম নিমন্ত্রণ রক্ষার খাতিরে এবং মানুষটার প্রতি শ্রদ্ধায়। সত্যি বলতে তার বাড়ির কারোর সাথেই তেমনভাবে পরিচয় ছিল না। শুধু রামলাল বাবুর বড় ছেলে নন্দলাল আর মেজ ছেলে মালিক লালের সঙ্গেই যা পরিচয় ছিল। সেদিনই অবশ্য রামলাল বাবুর ছোট ছেলেকেও দেখলাম, আলাপও করলাম। নাম মহিমলাল কর্মকার। 3 ভাইয়েদের মধ্যে সবথেকে বেশি সুপুরুষ এবং সুন্দর দেখতে এই ছেলেকে। বিদেশ থেকে পড়াশোনা করে ফিরে এই 1 বছর হলো বিয়ে করে ঘর সংসার করছে। বাবার কৃতকার্যের নিয়ম তার 2 দাদা মানলেও সে কিন্তু মানেনি। মাথা কামানো নেই, গালে সামান্য দাড়ির ছোঁয়া। ভীষণ বুদ্ধিমান লোক। কার কথা বলছো? মহিমলাল। কেন তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ? তুমি লক্ষ্য করনি? তা না হলে নিশ্চয়ই বুঝতে। আমার এবং তোমার সাথে কথা বলতে গিয়ে ওর চোখ আমাদের আপাদমস্তক নিরীক্ষণ করেছিল। হবে হয়তো, আমি সত্যিই লক্ষ্য করিনি। তুমি আর কিছু দেখলে? নিজের আবেগের ওপর ভীষণ নিয়ন্ত্রণ। তার হাসির ছাপ তার চোখে ফুটে ওঠে না। বাবা, ব্যোমকেশ যে এত কিছু খেয়াল করেছে তা আমি নিজেই বুঝে উঠতে পারিনি। তাই আমি মশকরা করেই বললাম, বলছি, নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তো সত্য অন্বেষণ শুরু করে দিলে হে। ব্যোমকেশ মুচকি হেসে বলল, না হে বন্ধু, এখনো কোনো সত্য লুকানোর চেষ্টা হয়নি। হলে আমি নিশ্চয়ই তার অন্বেষণ করব বই কি। এরপর প্রায় মাসখানেক কেটে গেছে। একদিন সকালে চা আর খবরের কাগজ নিয়ে ব্যোমকেশ ওর আরাম কেদারায় বসেছিল, আর আমি আমার লেখালেখির কাজ নিয়ে টেবিলে বসে আছি। এমন সময় সদর দরজার ঘণ্টা বেজে উঠল। ব্যোমকেশ অন্যমনস্কভাবেই বলল, সত্য একটু দৌড়টা খুলে দাও না গো। সত্যবতী দরজা খুলতে গেল। কয়েক মুহূর্ত পরে ঝড়ের বেগে ঘরে এসে ঢুকলেন আমাদেরই পরিচিত এক ব্যক্তি, মহিমলাল কর্মকার। চোখে মুখে উদ্বেগের ছাপ আংশিক খেলা করছে। মনে হচ্ছে তিনি এমন একটা খবর দিতে চাইছেন যেটা তাকে ভীষণভাবে বিচলিত করছে। তবে ব্যোমকেশ ঠিকই বলেছিল, মানুষটার বয়স হয়তো বেশি নয়, কিন্তু নিজের উপর বেশ অনেকটা নিয়ন্ত্রণ। বসুন মহিমবাবু, বসুন। বলে ব্যোমকেশ নিজের আরাম কেদারা ছেড়ে উঠতে যাচ্ছিল, কিন্তু মহিমবাবু তাকে বাধা দিয়ে বললেন, ব্যস্ত হবেন না ব্যোমকেশবাবু, আমি ঠিক আছি। বলে মহিমবাবু তার পাশে রাখা চেয়ারটি টেনে বসলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, একটু জল হবে ব্যোমকেশবাবু? আমি উঠে গিয়ে 1 গ্লাস জল মহিমবাবুর দিকে এগিয়ে দিলাম। জলটা খেয়ে সম্পূর্ণরূপে তিনি ধাতস্থ হলেন। একটু আগেও তার চোখে মুখে যেই আংশিক উদ্বেগ খেলা করছিল, সেটা এখন পুরোপুরিভাবে নিশ্চিহ্ন। এবার ব্যোমকেশ প্রশ্ন করলেন মহিমবাবুকে। কোনো দুঃসংবাদ আছে নাকি? মহিমবাবু ফাঁকা জলের গ্লাসটার দিকে তাকিয়ে
হ্যাঁ সূচক ঘাড় নাড়লেন। ব্যোমকেশ আবার বলল, আপনি আবার আমার কাছে দুঃসংবাদ দিতে এসেছেন, মানে সেটা নিশ্চয়ই গুরুতর, তাই আপনিই বলুন। মহিমবাবু এবার ব্যোমকেশের দিকে চোখ তুলে চাইলেন। সাধারণ এবং ধীর স্থির কণ্ঠে বললেন, গতকাল রাতে বড়দা মারা গেছেন। সকাল সকাল এমন একটা খবর পাবো বলে কল্পনাও করতে পারিনি। খবরের আকস্মিকতায় ঘরের ভেতর থাকা 3টে প্রাণীর শুধুমাত্র নিঃশ্বাস চলাচলের শব্দ শোনা যাচ্ছিল। ব্যোমকেশ প্রথম নিস্তব্ধতা ভাঙল। মহিমবাবু, আপনি যদি কিছুটা ধাতস্থ হয়ে থাকেন তাহলে ব্যাপারটা খুলে বলতে পারেন। মহিমবাবু বললেন, আমি ঠিক আছি ব্যোমকেশবাবু, আর আপনাকে ব্যাপারটা বলার জন্যই তো আপনার কাছে আসা। আমি বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না, স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম শান্তিনিকেতন। গতকাল রাতে আমরা বাড়ি ফিরে আসি। তখনও পর্যন্ত বড়দার মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ ছিল না। সকালে উঠে দেখি এই কাণ্ড। বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। আমি বেরোবার সময় দেখলাম মেজদা পুলিশকে খবর দিল, সুতরাং এতক্ষণে পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। মেজদার থেকে অনুমতি নিয়ে আপনার কাছে এলাম। যদি আপনি একটি বার আমাদের বাড়িতে এখন যেতেন ব্যোমকেশবাবু, তাহলে খুব উপকার হতো। ব্যোমকেশ বিনা বাক্য ব্যয় করে চেয়ার ছেড়ে উঠে পোশাক বদলে নিয়ে মহিমবাবুর অনুরোধ রক্ষা করতে তৈরি হয়ে গেল। আন্দাজ প্রায় 30 মিনিট পর আমরা মহিমবাবুর কালো 4 চাকা গাড়িতে করে রামলাল কর্মকারের বাড়িতে এলাম। বাড়ির বাইরে বেশ কয়েকজন পুলিশ হাবিলদারদের দেখতে পেলাম, যারা ব্যোমকেশকে দেখে সেলাম ঠুকল। বাড়িতে ঢুকে পুলিশ ইনচার্জ মজুমদার মশাইয়ের সঙ্গে দেখা হলো। ঘরে গিয়ে দেখলাম মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহ ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে। ঘরের এক কোণায় একটি চেয়ারে বসে আছেন মেজ ছেলে মানিকলাল কর্মকার। মুখ দেখেই বোঝা যাচ্ছে দাদার মৃত্যুতে ভীষণভাবে বিমর্ষ। ব্যোমকেশকে দেখে মানিকলালবাবু চেয়ার ছেড়ে উঠবার উপক্রম করে বললেন, আরে আসুন আসুন ব্যোমকেশবাবু। আপনাকে ব্যস্ত হতে হবে না মানিকলাল বাবু, আপনি বসুন, আমি এখানেই আছি। বলে ব্যোমকেশ ঘরটা একবার চোখ বুলিয়ে দেখে নিল। বেশ বড় সাজানো গোছানো পরিপাটি একটা ঘর। ঘরে ধনী গৃহস্থের আসবাবপত্র রয়েছে। ঘরে লোকজন বলতে শুধুমাত্র মানিকবাবু এবং তার পায়ের কাছে বসে থাকা একটি চাকর। ব্যোমকেশ এসো অজিত। বলে ঘরের বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে ইন্সপেক্টর মজুমদার দাঁড়িয়েছিলেন। ব্যোমকেশ মিস্টার মজুমদারকে প্রশ্ন করল, আচ্ছা, এই ঘরটাই কি নন্দলাল বাবুর ঘর? আগে হ্যাঁ। বাড়ির কাউকে জেরা করেছেন? না, এখনো শুরু করিনি। যতক্ষণ না বুঝছি যে মৃত্যুটা অস্বাভাবিক ততক্ষণ জেরা করাটা কি উচিত হবে? না, একেবারেই নয়। আপনি কি মনে করছেন ব্যোমকেশবাবু, মৃত্যুটা কি অস্বাভাবিক? এই মুহূর্তে ময়না তদন্ত শেষ না হওয়া অবধি কিছু আন্দাজ করা মুশকিল। আচ্ছা, ময়না তদন্তের ফলাফল কবে পাওয়া যাবে? আজই পাওয়া যাবে। জানাবেন আমায়। অবশ্যই স্যার। মানিকলাল বাবুর সঙ্গে দেখা করে আমি আর ব্যোমকেশ বিদায় নিলাম। বিকেলে ইন্সপেক্টর মজুমদার টেলিফোনে খবর দিলেন ময়না তদন্তের ফলাফল চলে এসেছে। ব্যোমকেশ থানায় গেল। আমিও তার সঙ্গ নিতাম, কিন্তু আমার নেহাতি জরুরি লেখালেখির কাজগুলো বাকি ছিল বলে আমি ঘরেই রয়ে গেলাম। সন্ধে ব্যোমকেশ থানা থেকে ফিরে এলো। তাকে ময়না তদন্তের ফলাফল সম্বন্ধে জিজ্ঞেস করাতে সে জানালো নন্দলাল কর্মকারের মৃত্যু বিষক্রিয়ার ফলে হয়েছে। খাবারে বিষ মিশে সেই খাবার পেটে যাওয়ার ফলেই মৃত্যু। মৃত্যুর সময় জিজ্ঞেস করাতে ব্যোমকেশ বলল আন্দাজ মাঝরাতে নন্দলাল বাবুর মৃত্যু ঘটেছে। একটা প্রশ্ন মনে উকি দেওয়াতে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তুমি কি বাড়ির লোকেদের উপরে সন্দেহ করছো ব্যোমকেশ? ব্যোমকেশ সত্যবতীকে চা আনার জন্য বলে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে বলল, মহিমবাবুর কথা অনুযায়ী নন্দলাল বাবুর মৃত্যুর দিন ওই বাড়িতে কোনো বহিরাগতের প্রবেশ ঘটেনি। সুতরাং এটা অনুমান করাটা কি খুব কঠিন যে নন্দলাল বাবুর হত্যাকারী তার নিজের বাড়ির লোকেদের মধ্যেই কেউ? আমি বেশ অবাক হলাম। মাত্র কয়েক মাস আগেই ওই বাড়িতে একটা মৃত্যু ঘটল, আর তার কয়েক মাস পরেই খুন। ব্যোমকেশ, তাহলে কি তুমি এই কেসটা নেবে? বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ চোখটা কড়িকাঠের দিকে তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
সত্যের অনুসন্ধান তো আমি করবই, কিন্তু সেটা অবশ্যই কর্মকার বাড়ির বর্তমান কর্তার অনুমতি নিয়ে। পরদিন সকালে মানিকলাল বাবুর টেলিফোন পেয়ে আমরা গেলাম কর্মকার বাড়িতে। আমার একটা কথা ভেবে ভীষণভাবে আশ্বস্ত হচ্ছি যে ব্যোমকেশকে আর আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মানিকলাল বাবু নিজেই ব্যোমকেশকে অনুরোধ করেছেন ওনার দাদা নন্দলাল কর্মকারের হত্যাকারীকে শনাক্ত করার জন্য। কর্মকার বাড়িতে পৌঁছে ব্যোমকেশ সরাসরি মানিকলাল বাবুকে বললেন, বাড়ির সকলের সাথে আমি একটু কথা বলতে চাই, এতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, একেবারেই আপত্তি নেই। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি কি মনে করছেন আমার দাদার হত্যাকারী এই বাড়ির কেউ? সেটা আপনার ছোট ভাই মহিমলাল বাবুর কথাতেই স্পষ্ট হয়েছিল। মানিকলাল বাবু চুপ করে মাথা নিচু করে রইলেন। ব্যোমকেশ বলল, মানিকলাল বাবু, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ কিছু বিষয় সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা থাকাটা বিশেষ প্রয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই করুন। যেদিন রাতে আপনার দাদা নন্দলাল বাবু মারা যান, সেদিন এই বাড়িতে কে কে উপস্থিত ছিল? বাবা মারা যাবার পর এই বাড়িতে আমরা 9 জন, মানে বড় বৌদি, আমি, আমার বউ, মহিম ওর স্ত্রী, আমার এক ছেলে এবং এক মেয়ে, আর বাড়ির 2 চাকর। সেদিন রাত্রে বাড়িতে এরা সবাই উপস্থিত ছিল। মহিম আর ওর স্ত্রী শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ওরা সেদিন সন্ধ্যায় ফেরে। আপনার ছেলেমেয়ের বয়স কত? ছেলের বয়স 7 আর মেয়ের বয়স 9। আচ্ছা, সেদিন সন্ধ্যের পর থেকে নন্দলাল বাবু কি কোনো অদ্ভুত আচরণ করছিলেন? না, একেবারেই না। প্রত্যেকটা সাধারণ দিনের মতো সেদিনও দাদার আমি দোকান থেকে যথাসময়ে ফিরে এসেছিলাম বাড়িতে। বাড়িতে ফেরার পর নন্দলাল বাবুর সাথে কি আপনার আর দেখা হয়েছিল? হ্যাঁ, খাবার টেবিলে হয়েছিল। ব্যোমকেশ কিছুক্ষণ থেমে এবার জিজ্ঞেস করল, আচ্ছা, নন্দলাল বাবুর কোনো সন্তান ছিল না? না। নন্দলাল বাবু এবং ওনার স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, বেশ ভালোই ছিল। কখনো এই বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা হতে দেখিনি। মহিম বাবুরও সন্তান নেই, তাই তো? মহিমের বিয়ে হয়েছে মাত্র 1 বছরও হয়নি। বেশ, আপনাকে আর কোনো প্রশ্ন আমার করার নেই। আমি বাড়ির বাকি সদস্যদের সাথে কথা বলতে চাই। মানিকলাল বাবু চলে গেলে কিছুক্ষণ পর ঘরে এসে প্রবেশ করলেন নন্দলাল বাবুর স্ত্রী কঙ্কাবতী দেবী। ভদ্রমহিলার সঙ্গে রামলাল বাবুর শ্রাদ্ধের দিন আলাপ হয়েছিল। খুবই হাসি খুশি রূপসী রমণী, আর আজ পরনে সাদা থান, কঠিন মুখে দুঃখের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ বিনম্র সুরে ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল, আহ, আপনাকে এইভাবে এই সময় বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। আমি যথাযথ প্রচেষ্টা করব আপনার স্বামীর হত্যাকারীকে শনাক্ত করার। আশা করব আপনি আমার এই প্রচেষ্টায় আমাকে সাহায্য করবেন। ভদ্রমহিলা মাটির দিকে তাকিয়ে চুপ করে রইলেন। আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল, ঘরে বা বাইরে? কঙ্কাবতী দেবী না সূচক মাথা নাড়লেন। সেদিন রাতে আপনার সঙ্গে দোকান থেকে ফেরার পরের ঘটনাগুলো একটু খুলে বলবেন? কঙ্কাবতী দেবী চোখের জল মুছে বলা শুরু করলেন, সেদিন রাতে প্রত্যেকটা সাধারণ দিনের মতোই দোকান থেকে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি খেতে বসেন। সাধারণত উনি সকলের সাথে বসেই রাতের খাবার খান, কিন্তু সেদিন খিদে পেয়েছে বলে তিনি সবার আগে বসে পড়েছিলেন। খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো মেজো ওনার জন্য দুধ বানিয়ে আনে। প্রত্যেক রাতে ওনার হলুদ দুধ খাওয়া অভ্যেস ছিল। এরপর উনি শুতে যান। ভোর রাতে যখন আমার ঘুম ভাঙে, তখন ওনার গায়ে হাত দিয়ে দেখি গা বরফের মতো ঠান্ডা। নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলাম এতদূর বলে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রমহিলা। ব্যোমকেশ বলল, আপনি নিজেকে সামলান কঙ্কাবতী দেবী, আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি যেতে পারেন। কঙ্কাবতী দেবী উঠে চলে গেলেন। এরপর ঘরে এসে প্রবেশ করলেন কর্মকার বাড়ির মেজ বউ মিথিলা দেবী। ভদ্রমহিলার চোখে মুখে দুঃখের সাথে সাথে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। সেটার কারণ আমি অবশ্য ভেবে কুলকিনারা করতে পারলাম না। ব্যোমকেশ তাকে একই প্রশ্ন করল,
কিন্তু মিথিলা দেবী একই উত্তর দিলেন। ব্যোমকেশ আরেকটি প্রশ্ন করল। মিথিলা দেবী, আপনি নন্দলাল বাবুকে রোজ রাতে হলুদ দুধ বানিয়ে দিতেন? কথাটা শোনা মাত্র মিথিলা দেবীর চোখ মুখ যেন কয়েক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, আবার সেটা সঙ্গে সঙ্গে মিলিয়েও গেল। মিথিলা দেবী কড়া সুরে ব্যোমকেশকে পাল্টা প্রশ্ন করলেন। আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশবাবু? আমি বর্দাকে? দেখুন, আমি আপনাকে আলাদা করে কিছু বলতে চাইনি, শুধুমাত্র সেটাই জিজ্ঞেস করছি যেটা আমি কঙ্কাবতী দেবীর কাছ থেকে শুনলাম। মিথিলা দেবীকে কথা শেষ করতে না দিয়েই ব্যোমকেশ বলল। ভদ্রমহিলা গলাটা সামান্য নরম করে বললেন, হ্যাঁ, আমি বর্দাকে প্রত্যেক দিন রাতে হলুদ দুধ বানিয়ে দিতাম। প্রত্যেক রাতেই খাওয়া দাওয়ার পর হলুদ দুধ খাওয়া ওনার অভ্যাস ছিল। ব্যোমকেশ বলল। ধন্যবাদ মিথিলা দেবী, আপনি এখন আসতে পারেন। এরপর মানিকলাল বাবু ঘরে এসে খবর দিলেন মহিমলাল বাবু কোথাও বেরিয়েছেন, আর ওর স্ত্রীর একটু শরীর খারাপ, তাই ও এখন আসতে পারছে না। ব্যোমকেশ সবটা শুনে বলল, বেশ, তাহলে আপনি চাকরদেরই পাঠিয়ে দিন। দুই চাকরদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর বিশেষ কোনো তথ্যই পাওয়া গেল না। এরপর চাকরদের বিদায় দিয়ে ব্যোমকেশ দোতলার দালানে গিয়ে দাঁড়ালো। আমিও ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়ালাম। ওর কপালে ভ্রুকুটি, চোখ কোনো একদিকে স্থির হয়ে আছে। বুঝলাম ও গভীর চিন্তায় মগ্ন। ওর দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকিয়ে আমিও থমকে গেলাম। ব্যোমকেশের চোখ যেই আম গাছের দিকে, সেই আম গাছের মোটা গুড়ির পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে। সেই মানুষের পোশাকের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সাদা থান। এরপর মানিকলাল বাবু এসে জিজ্ঞেস করলেন, কি বুঝলেন ব্যোমকেশবাবু? খাবারে বিষক্রিয়ার ফলে নন্দলাল বাবুর মৃত্যু, কিন্তু তার খাবারের বিষটা কে মেশালো এটা এক্ষুনি হলপ করে বলা একটু কঠিন। তবে আমি কথা দিচ্ছি মানিকলাল বাবু, এই খুনের পেছনের আসল সত্যের অনুসন্ধান আমি করেই ছাড়ব। মানিকলাল বাবু ব্যোমকেশের হাত ধরে বললেন, আপনার উপর আমার অগাধ ভরসা আছে ব্যোমকেশবাবু। আমি জানি আপনি ঠিক আমার দাদার হত্যাকারীকে বের করে আনবেন। ব্যোমকেশ আর আমি মানিকলাল বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। বেরোবার সময় দেখলাম পাশের বাড়ির বাগানে কয়েকজন লোক মাটি খুঁড়ছে এবং তাদের সামনে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা কাঁদছে। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কিছু বুঝতে পারছো? ব্যোমকেশ বলল, সম্ভবত কোনো পোষ্য মারা গেছে বোধহয়। ফেরার পথে সারা রাস্তা ব্যোমকেশকে চিন্তায় মগ্ন দেখলাম। তাই আর তাকে আমার কৌতূহলী মনের হাজারটা প্রশ্ন করলাম না। প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে বটে, কিন্তু আমি জানি এই প্রশ্নগুলো করার এখন সঠিক সময় নয়। বিকেলে ব্যোমকেশ বেরালো। তাকে কোথায় যাচ্ছ জিজ্ঞেস করাতে কোনো সদুত্তর পেলাম না, কেবল এই একটু ঘুরে আসি বলে সে বেরিয়ে গেল। ব্যোমকেশের তদন্তে শুরু থেকে যে আমি তার সব ভাবনা জানব না, এটাই স্বাভাবিক। সন্ধেবেলা ব্যোমকেশ ফিরে আসার পর ওকে জিজ্ঞেস করলাম, কেসটায় কাকে সন্দেহ করছো ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, দেখো অজিত, মানিকলাল বাবুর দুটি সন্তান ছাড়া বাকি সবার ওপরেই সন্দেহ করা যায়। কিন্তু মহিমবাবু আর তার স্ত্রী তো শান্তিনিকেতন গিয়েছিলেন। কিন্তু খুনটা তো তার আসার পরেই হয়েছিল, তাই নয় কি? ব্যোমকেশের কথা আমার যেন কেমন একটু অদ্ভুত ঠেকল। ব্যোমকেশ আবার বলল, মহিমবাবু এবং ওনার স্ত্রীর সাথে কথা না বললে আমার সন্দেহের জট ছাড়তো না। আমি বললাম, মহিমবাবুর স্ত্রী মানে অপরাজিতা দেবী অসুস্থতার অছিলায় কথা বলা থেকে এড়িয়ে গেলেন না তো? ব্যোমকেশ বলল, তার থেকেও বড় প্রশ্ন, মহিমবাবু মিথ্যে কথা কেন বললেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মহিমবাবু আবার কখন মিথ্যে বললেন? আজই। কিন্তু উনি তো বাইরে গেছেন বললেন। কিন্তু উনি বাইরে যাননি। মানে? উনি বাড়িতেই ছিলেন, বাড়ির বাগানের আম গাছের পেছনে। এবার আমার আরও একবার অবাক হওয়ার পালা। আম গাছের পেছনে মহিমবাবু ছিলেন, কিন্তু আমি তো সেখানে কঙ্কাবতী দেবীকে দেখলাম, তার সদ্য পরিহিত সাদা থানটাও তো দেখলাম। কথাটা ব্যোমকেশকে বলতেই ব্যোমকেশ বলল, তুমি গভীরভাবে লক্ষ্য করনি অজিত, করলে দেখতে পেতে ওই আম গাছের পেছনে একটি নয় বরং দুটি মানুষ দাঁড়িয়েছিল।
মহিমবাবু আমাদের মিথ্যা কথা বলেছেন, কিন্তু কেনই বা তিনি মিথ্যা কথা বললেন? ব্যোমকেশের সাথে কথোপকথন এড়িয়ে যাওয়ার জন্য? কিন্তু এতে উনার কি লাভ? ব্যোমকেশকে আবার একটা প্রশ্ন করলাম, আচ্ছা, মিথিলা দেবীকে তোমার সন্দেহ হয় ব্যোমকেশ? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, সন্দেহ হয় বই কি। তোমার হলুদ দুধ নিয়ে যাওয়ার প্রশ্নে কেমন যেন ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল, লক্ষ্য করেছিলে? করেছিলাম। তোমার কি মনে হয় মিথিলা দেবী? আমার কথা থামিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, একটা প্রশ্ন শুনে মুখ ফ্যাকাশে হয়ে যাওয়াটাই কাউকে খুনি বলে দেওয়াটা যথেষ্ট কারণ নয় অজিত। আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম, চাকর দুটোর বিষয়ে কোনো ধারণা করলে? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ওদের প্রশ্নের উত্তর শুনে মনে হয় না তেমন কিছু ওরা জানে, তবে টাকার লোভ দেখিয়ে এমন কাজ করানোটা অসম্ভব নয়। আমার মাথার ভেতর কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে বাসা বাঁধছিল। জানা নেই ব্যোমকেশের ভাবনার পথ কোন দিকে চলছে। পরদিন সকালে প্রাতরাশ শেষ করে আমি লেখা নিয়ে বসেছিলাম এবং ব্যোমকেশ কয়েকটা জরুরি টেলিফোন করছিল। এমন সময় সদর দরজার ঘণ্টা বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে চমকে গেলাম। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন মহিমবাবুর স্ত্রী অপরাজিতা দেবী। কোমল কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, ভেতরে আসতে পারি? আমি নিজের অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে। অপরাজিতা দেবী ঘরে প্রবেশ করার পর ব্যোমকেশ কিন্তু একটুও অবাক হলো না। ব্যোমকেশ তাকে বসতে বলে বলল, বসুন অপরাজিতা দেবী, বলুন কি বলবেন। অপরাজিতা দেবী একটু ইতস্তত করে আমার দিকে ঘাড় ফিরিয়ে তাকালেন। বুঝলাম আমার উপস্থিতি তার কথা বলায় বিঘ্ন ঘটাচ্ছে। ব্যোমকেশ বলল, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা হবে না। অপরাজিতা দেবী বেশ। বলে বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আপনি বড় দাদার মৃত্যুর আগের ও পরের ঘটনা তো সবার থেকে শুনে নিয়েছেন। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, যেগুলো ওনারা জানেন না, তাই আর আপনাকে তাদের জানানোটা সম্ভব হয়ে ওঠেনি। বলুন। আমি আর আমার স্বামী যেদিন শান্তিনিকেতন থেকে ফিরে আসি, সেই দিনকে আমাদের ফেরার কথা ছিল না। আমরা মাত্র একদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম। ইচ্ছে ছিল কয়েকদিন সেখানে কাটিয়ে তারপর আসব। কিন্তু ওখানে যাওয়ার একদিন পরে আমার স্বামী জেদ করে এবং আমায় নিয়ে ফিরে আসেন। এর কারণটা কি জানতে পারি? ব্যোমকেশ প্রশ্ন করল। অপরাজিতা দেবী একটু ইতস্তত করে জবাব দিলেন, হয়তো ঘর সংসারের কথা এভাবে বাইরের লোককে বলাটা শোভনযুক্ত নয়, তবুও বলছি কারণ এটা হয়তো আপনাকে আপনার তদন্তে সাহায্য করতে পারে। আমার সাথে আমার স্বামীর সম্পর্ক ভালো নয়। আমি তাকে নিয়ে সম্পূর্ণভাবে ঘর সংসার করার চেষ্টা করলেও সে আমায় নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। নিতান্তই খুঁটিনাটি বিষয় নিয়ে আমার সাথে উনি ঝামেলা করতে থাকেন। আমি কালই আপনার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু উনি আমায় বাধা দেয় এবং তারপর নিজে বেরিয়ে যান। ওনার বারণ না শুনলে ওনাকে অসম্মান করা হবে, তাই আমি শরীর খারাপের অজুহাত বানিয়ে আপনার সাথে আর কথা বলিনি। ভদ্রমহিলা কথা বলতে বলতে বারবার ঘরের এদিক ওদিক চাইছিলেন। ব্যোমকেশ এবার সেটার ভিত্তিতেই প্রশ্ন করল, আপনার কি তাড়া রয়েছে খুব? অপরাজিতা দেবী একটু অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, তা রয়েছে বটে। আসলে বাড়ির কেউ জানে না যে আমি এখানে এসেছি। নিজের কিছু গয়না কেনার অজুহাতে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সময় মতো ফিরতে না পারলে অসুবিধায় পড়তে হতে পারে। বেশ, তাহলে তাড়াতাড়ি বলুন আপনার কি বলবার রয়েছে। দেখুন ব্যোমকেশবাবু, আমার স্বামী হয়তো অপরাধী নন, কিন্তু ওনার লোভ ওনাকে অনেক পথে নিয়ে যেতে বাধ্য করে।
আচ্ছা, নন্দলাল বাবু এবং কঙ্কাবতী দেবীর মধ্যে সম্পর্ক কেমন ছিল জানেন? আমি যতদূর দেখেছি বেশ ভালোই ছিল। ওনাদের হয়তো সন্তান ছিল না, কিন্তু তাই নিয়ে ওনাদের মধ্যে কখনো ঝামেলা হতে দেখিনি। তবে আহ, তবে কি? ব্যোমকেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করল। বড়দিদি এবং মেজদিদি একে অপরকে ভীষণভাবে হিংসা করতেন। বড়দিদি একটু নরম স্বভাব গোছের মহিলা বলে তাকে মেজদিদি বেশিরভাগ সময় হেনস্থা করতেন। নন্দলাল বাবু সেটা জানতেন? সম্ভবত জানতেন না, কারণ বড়দিদি ভীষণ চাপা স্বভাবের। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? অপরাজিতা দেবী এবার একটা ম্লান হাসি হেসে বললেন, আমি পরের বাড়ির মেয়ে ব্যোমকেশবাবু, আমার কাউকে সন্দেহ করাটা সাজে না। এতদূর বলে অপরাজিতা দেবী উঠে পড়লেন। এবার আমি তাহলে আসি ব্যোমকেশবাবু, ধন্যবাদ। এই ভদ্রমহিলা তার শ্বশুরবাড়ির পরিবার সম্বন্ধে অনেক নেতিবাচক কথা বললেন ঠিকই, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল এই সমস্ত কথাই হয়তো সত্য। ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি বুঝলে ব্যোমকেশ? ব্যোমকেশ আনমনে মাটির দিকে তাকিয়ে টেবিল থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে নিয়ে বলল, সত্যি মিথ্যের বিবেচনায় এখনই যাচ্ছি না, তবে সীমাবদ্ধতা এবং আদর্শের এক অদ্ভুত মেলবন্ধন। আমি ঠাট্টা করে বললাম, তুমি আবার সাহিত্য চর্চা শুরু করলে নাকি হে? হ্যাঁ, তোমারই হাওয়া লেগেছে বলতে পারো। বিকেলে আমরা কর্মকার বাড়িতে গেলাম। স্বভাবতই আজ ব্যোমকেশের প্রধান উদ্দেশ্য ছিল মহিমবাবুর সাথে কথা বলা। গিয়ে জানা গেল মহিমবাবু বেরিয়েছেন, কিন্তু এখনও ফেরেননি। ব্যোমকেশ মানিকবাবুকে বললেন, বাড়ির রান্নার চাকরটিকে একবার ডেকে দিন তো, কয়েকটা কথা বলার আছে। মানিকবাবু চাকরকে ডাকতে চলে গেলেন। এই বাড়িতে দুটিই চাকর। একজন ফাই ফরমাস খাটে, বৃদ্ধ, নাম নরেন। আর একজন রান্নাঘর আর বাগান সামলায়, বয়স ওই প্রায় 40-50 হবে, নাম গোবিন্দ। কিছুক্ষণ পরে ঘরে এসে ঢুকল গোবিন্দ। ব্যোমকেশ তাকে বসতে বলল। সে বসার পরেই ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করল, যেদিন বড় দাদাবাবু মারা যায় সেদিনের রান্না তুমি করেছিলে? আগে হ্যাঁ হুজুর। তুমি তাহলে খাবারে বিষ মিশিয়েছিলে? গোবিন্দ চমকে গিয়ে থতমত খেয়ে বলল, না হুজুর, আপনি এ কি বলছেন? আমি বড় দাদাবাবুরে কেন মারতে যাব? বড় দাদাবাবু আমার আর নরেন্দারে অনেক ভালোবাসতেন। বিশ্বাস করেন হুজুর, আমি বড় দাদাবাবুরে মারিনি। বেশ, তাহলে তুমি আমার আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। তোমার মেজ দিদিমণি যখন বড় দাদাবাবুর জন্য হলুদ দুধ তৈরি করতেন, তখন সেটা তোমার চোখের সামনে তৈরি করতেন? কখনো কখনো রান্না করে আমার সামনেও করতেন, আবার কখনো কখনো নিজের ঘরে করতেন। সেদিন কোথায় করেছিলেন? আগে নিজের ঘরে হুজুর। এমন সময় বাড়ির বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল। বুঝলাম মহিমবাবু ফিরে এসেছেন। ব্যোমকেশ গোবিন্দকে উদ্দেশ্য করে বলল, বেশ গোবিন্দ, তুমি এখন আসতে পারো, দরকার পড়লে তোমাকে ডেকে নেব। গোবিন্দ প্রণাম করে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ বসার পর ঘরে এসে প্রবেশ করলেন মহিমলাল কর্মকার। ঘরে ঢুকেই তিনি বললেন, দুঃখিত ব্যোমকেশবাবু, দাদার মুখে শুনলাম আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। না না না, এমন কোনো ব্যাপার নয়। আপনার সঙ্গে কথা হওয়াটা একান্তই জরুরি ছিল এই তদন্তের ক্ষেত্রে। বলুন, আমি দেখি কি সাহায্য করতে পারি আপনাকে। নন্দলাল বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? একটা বড় দাদা এবং ছোট ভাইয়ের মধ্যে যেরকম সম্পর্ক থাকে সেরকমই ছিল। এখন তো মানিকলাল বাবুর সাথে আপনাকেও আপনাদের পারিবারিক ব্যবসায় দায়িত্ব নিতে হবে, ঠিক কি না? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, আপনি কি গতকাল সকালে এই ব্যবসার খাতিরে কোথাও বাইরে গিয়েছিলেন? কই না তো, আমি তো কাল... কথাটা শেষ হওয়ার আগেই দরজার বাইরে থেকে একটা মহিলা কণ্ঠের গলা ছাড়ার আওয়াজ পাওয়া গেল। মহিমবাবুর কথা থেমে গেছে। সেটা যে সেই শব্দের জন্য সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। মহিমবাবু আবার বললেন, আগে হ্যাঁ, আমি গতকাল ব্যবসার খাতিরেই বাইরে গিয়েছিলাম, তাই আর আপনার সাথে কথা হয়নি। ব্যোমকেশ কিছু বলল না, শুধু চুপ করে রইল। আচ্ছা ব্যোমকেশবাবু, আমি এবার আসি,
একটা জরুরি মিটিং রয়েছে আমার। কথা বলতে বলতে সময়ের খেয়াল ছিল না একদম। অজিতবাবু, আসলাম। বলে বসার ঘর থেকে গটগট শব্দ করে বেরিয়ে গেলেন মহিমলাল কর্মকার। সব বিষয়টাই কেমন যেন ধোঁয়াশা লাগছে। দরজার বাইরে দিয়ে গলা ছাড়ল কি? গলা শুনে তো আমার অপরাজিতা দেবী বলেই মনে হলো। ব্যোমকেশ এবার চলো অজিত। বলে উঠে পড়ল। বাড়ি থেকে বেরোবার সময় উঠোনে বৃদ্ধ নরেন চাকরকে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। করুণ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছে। ব্যোমকেশ কাছে গিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে? নরেন চাকর বলল, হ্যাঁ হুজুর। বলো, কি বলবে? আগে হুজুর, বড় দিদিমণি একেবারে নির্দোষ। ওনাকে সন্দেহ করবেননি হুজুর, ওনাকে সন্দেহ করবেননি। কেন? উনি বড় দাদাবাবুকে ভীষণ ভালোবাসতেন। যেদিন বড় দাদাবাবু মারা যায় তার আগের দিন ওনাদের বিবাহ বার্ষিকী ছিল। তাই বড় দিদিমণি দাদাবাবুকে একটা সোনার আংটি উপহার দেয়। বড় দাদাবাবুও বড় দিদিমণিকে একটা সোনার হার উপহার দিয়েছিল। নরেন চাকরের মুখে এই কথাগুলো শোনার পর ব্যোমকেশ কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর নরেন চাকরকে জিজ্ঞেস করল, তুমি এত শত জানলে কি করে? আমিও বলতে পারবনি হুজুর, ছোট মুখে বড় কথা হবে। ব্যোমকেশ নরেন চাকরের কাঁধে হাত রেখে বলল, সত্যি কথা না বললে বিপদে পড়বে কিন্তু। এ কথায় কাজ হলো। নরেন ভয়ে ভয়ে বলল, মেজ দিদিমণি বড় দিদিমণিকে খুব হিংসে করত। উনি রান্নাঘরে এসে আপন মনে বকবক করছিলেন যে বড় দাদাবাবুকে উপহার দিয়েছেন বড় দিদিমণি। তখন আমি সেটা শুনতে পাই। ব্যোমকেশ কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, বেশ, তোমার আর কিছু বলবার আছে? হ্যাঁ হুজুর। বলো। আগে আগে আপনি আমাকে গতকাল জিজ্ঞেস করেছিলেন যে যেদিন বড় দাদাবাবু মারা যায় সেদিন কিছু অন্যরকম ঘটেছে কি না। আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেদিন সেদিন একটা ঘটনা ঘটেছিল হুজুর। কি ঘটেছিল? আগে আগে মেজ দিদিমণি প্রত্যেক দিন বড় দাদাবাবুর জন্য হলুদ দুধ করতেন এবং বড় দাদাবাবু সেটা খেয়ে তারপর শুতে যেতেন। কিন্তু সেই দিন বড় দাদাবাবু ওই দুধ খাননি। এ কথা তুমি কি করে জানলে? আগে আগে আমি নিজের চোখে দেখেছিলাম বড় দাদাবাবু দুধের গ্লাস নিয়ে বাইরে চলে যাচ্ছেন, আর কিছুক্ষণ পরে ফাঁকা গ্লাস নিয়ে ফিরে আসছেন। ব্যোমকেশ সবটা শুনে বেশ আনমনা হয়ে পড়ল। কিছু মুহূর্ত পর নরেন চাকরকে বিদায় জানিয়ে বড় গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। তারপর সেই পাশের বাড়িটার দিকে তাকিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর আমায় হঠাৎ করে বলল, তুমি একটু এগো অজিত, আমি আসছি। কিন্তু কোথায়? আরে তুমি এগো না রে বাবা, আমি আসছি কিছুক্ষণে। অগত্যা আমি এগোতে শুরু করলাম। ব্যোমকেশের বাড়ি ফিরতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। সে ঘরে ঢুকতেই আমি তাকে টিপ্পনি কেটে বললাম, মহারাজাদের কিছুক্ষণে সাধারণ প্রজাদের এক বেলা কেটে যায়। ব্যোমকেশ হাসতে হাসতে বলল, ক্ষমা করো হে বন্ধুবর, বেশ কয়েকটা কাজ ছেড়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তা কি এমন রাজকার্য করে এলে হে যে গোটা একটা বেলা তোমার কাবার হয়ে গেল? শত্রুপক্ষকে যুদ্ধে হারানোর জন্য কিছু ছক কষে এলাম। আমি উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, বলছি এই ব্যোমকেশ, তুমি কি খুনিকে ধরতে পেরে গেছো? ব্যোমকেশ একটা বাঁকা হাসি হেসে বলল, ধৈর্য ধরো হে বন্ধুবর, যথা সময় সব জানতে পারিবে। আমি আশাহত হয়ে বললাম, দুস, তোমার এই উদ্বেগের আগুনে ঘি ঢেলে দিয়ে তারপর হেয়ালি করার বিষয়টা ভীষণ বিরক্তিকর ব্যোমকেশ। ব্যোমকেশ হো হো করে হেসে উঠল। তবে একদিক থেকে আশ্বস্ত এটা ভেবে হচ্ছি যে ব্যোমকেশের এই হাসির মর্ম সে এই তদন্তের সমাধান প্রায় বাগে এনে ফেলেছে। পরদিন সকালে ব্যোমকেশ মানিকবাবুকে টেলিফোন করলেন। হ্যালো, হ্যাঁ মানিকবাবু, যদি আপনার অনুমতি পাওয়া যায় তাহলে নন্দলাল বাবুর পড়ার ঘরটা একটু সার্চ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সমাধানের কথা না হয় সামনাসামনি হোক। বেশ বেশ বেশ, ঠিক আছে। টেলিফোন রিসিভারটা রেখে দেওয়ার পর ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, তৈরি হয়ে নাও অজিত, আমরা বেরোবো।
নন্দলাল বাবুর পড়ার ঘরে গত আধ ঘন্টা ধরে খুঁজেও ব্যোমকেশ যখন নিজের মন মতো কিছুই পেল না, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চেয়ারের উপর বসে পড়ল। আমি অনেকক্ষণ লক্ষ্য করার পর ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তুমি খুঁজছোটা কি ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, একটা ডায়েরি। মানিকবাবু আমাদের সঙ্গেই ছিল। তিনি বললেন, আচ্ছা, ডায়েরির রং কি কালচে সবুজ? ব্যোমকেশ ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়েছেন? মানিকবাবু বললেন, আগে না, কিন্তু ওটা দেখেছি বই কি। দাদা অনেক সময় দোকানে বসে ওই ডায়েরিতে লিখতেন। কি লিখতেন তা অবশ্য কখনো দেখিনি। ব্যোমকেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওই ডায়েরিটা পেলে তদন্তের অনেকটা লাভ হতো। এমন সময় হঠাৎ করে এই ঘরে আবির্ভাব হলো এক বাচ্চা ছেলে। সে একটা কাগজের প্লেন নিয়ে খেলছে এবং মুখ দিয়ে প্লেনের মতো আওয়াজ করার চেষ্টা করছে। বুঝলাম সেটা মানিকবাবুর ছোট ছেলে। কাগজের প্লেনটা বাচ্চা ছেলেটার হাত থেকে উড়তে উড়তে ব্যোমকেশের কোলে এসে পড়ল। মানিকবাবু ছেলেকে নরম করে বকে দিয়ে বললেন, বাবু ঘরে যাও, লোক এসেছে, এমন দুষ্টুমি করে না। তারপর ব্যোমকেশের দিকে ফিরে বললেন, ভীষণ দুষ্টু। স্কুলে থাকলে বাঁচো, আর না হলে সারা দিন লাফালাফি করতে থাকে। ব্যোমকেশ ছেলেটার কাগজের প্লেনটাকে ভালো করে লক্ষ্য করতে করতে বলল, এই বয়সেই তো দুষ্টুমি মানায় মানিকবাবু। এই বলে সে বাচ্চা ছেলেটির হাত ধরে বলল, চলো আমরা একটু প্লেন উড়িয়ে আসি। বলে সে ঘর দিয়ে বেরিয়ে গেল। একটু আগে অবধি যে পাগলের মতো একটা ডায়েরি খুঁজছিল, সে এখন একটা ছোট্ট বাচ্চার সাথে খেলতে ছুটল। আমি নিজের মনেই হাসতে হাসতে দোতলার দালানের দিকে এগিয়ে গেলাম। দালানে গিয়ে দেখলাম সেখানে কঙ্কাবতী দেবী দাঁড়িয়ে আছেন। সদ্য স্নান করে এসেছেন বোধহয়। লম্বা কালো কোমর অবধি চুল, ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছছেন। আমায় দেখে ম্লান হাসি হেসে উনি ঘরের মধ্যে চলে গেলেন। অত্যন্ত সুশীল রমণী, বয়স তার রূপে ঢাকা পড়ে গেছে। মুখ দেখে ভীষণ শান্ত বলেই তো মনে হয়। এমন একজন মহিলার উপর কেউ ঈর্ষা করতে পারে? হয়তো নারী বলেই তা সম্ভব। ব্যোমকেশের ডাকে সম্বিত ফিরে পেলাম। চলো হে অজিত, এবার যাওয়া যাক। চলে আসার পথে ব্যোমকেশ মানিকবাবুকে ডেকে বেশ কিছুক্ষণ ধরে তার সাথে কথা বললে। ওরা দুজন বেশ দূরে দাঁড়িয়ে কথা বলছিল, তাই আমার পক্ষে সেটা শোনাটা সম্ভব ছিল না। ব্যোমকেশ ফিরে এলে তাকে বললাম, আর কত ধৈর্যের পরীক্ষা নেবে বলো তো দেখি? ব্যোমকেশ আমার পিঠে একটা চাপড় মেরে বলল, আজ রাতটা অবধি ধরো অজিত। পিঠে চাপড়টা বেশ জোরেই পড়েছিল, কিন্তু সে কথা বেমালুম ভুলে গেলাম। এই উত্তেজনার চাপে রয়েছি যে সব সমস্যার সমাধান আজ রাতেই হতে চলেছে। বিকেলে স্বভাবতই আবার ব্যোমকেশ বেরোলো এবং সন্ধ্যের মধ্যে আবার ফিরে এসে বলল, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো অজিত। আজ আমরা নিশি ভ্রমণে বেরোবো। ভ্রমণের গন্তব্য যে কোনটা হবে সেটা আর আমাকে আলাদা করে বলে দিতে হচ্ছে না, তা আমি বেশ বুঝতে পারছি। এখন থেকেই মনে মনে কেমন যেন একটা শিহরণ অনুভব করছি, আর মনে কয়েকজনের মুখ ভেসে উঠছে। মহিমবাবু, চাকর নরেন, মিথিলা দেবী, অপরাজিতা দেবী। কেন জানি না আমার মনে সন্দেহটা এদের চারজনের ওপরই এসে পড়েছে। রাতে আমরা যখন বেরোলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 11:30। রাস্তাঘাট শুনশান, জনমানবের কোনো চিহ্ন মাত্র নেই। আমরা খানিকক্ষণ পর গিয়ে পৌঁছলাম কর্মকার বাড়িতে। ব্যোমকেশের কথা মতো গেটের বাইরে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর রাস্তার ওপার থেকে একজন লোককে এগিয়ে আসতে দেখলাম। আমি ব্যোমকেশকে হাতের ঠেলা দিয়ে সেই লোকটিকে দেখাতে চাইলাম। ব্যোমকেশ একটা শব্দ করে বুঝিয়ে দিল যে সেও দেখেছে লোকটাকে। লোকটা আমাদের একদম কাছাকাছি আসার পর তাকে চিনতে পারলাম, মানিকলাল কর্মকার। মানিকবাবু ব্যোমকেশকে জিজ্ঞেস করলেন, এবার তবে যাওয়া যাক। হ্যাঁ চলুন। আপনার স্ত্রী কি বাড়ির ভেতরেই আছে? হ্যাঁ, ভিতরেই আছেন। এই কথোপকথনের অর্থ আমি বুঝলাম না। শুধু এই মুহূর্তে ওদের দুজনকে অনুসরণ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সদর দরজার কাছে আসতেই ব্যোমকেশ মানিকবাবুকে জিজ্ঞেস করলেন, নকল চাবি এনেছেন তো? সে আর বলতে। বলে মানিকবাবু সদর দরজা খুলে ফেললেন। বাড়ি সম্পূর্ণ অন্ধকার। ব্যোমকেশকে অনুসরণ করে আমরা দুজন দোতলার দিকে চললাম।
আমি ধারণা করেছিলাম যে ব্যোমকেশ সমস্যার সমাধান করবে এই বাড়িতে এসে, কিন্তু এই বাড়িতে এসে থেকে তো আমরা অন্ধকারে চোরের মতো ঢোকা ছাড়া আর কিছুই করছি না। আমার মনের মধ্যে কেমন যেন এক অদ্ভুত রোমাঞ্চকর অস্থিরতা কাজ করছে। দোতলায় ওঠার পর একটা শব্দ পেলাম, কোনো নারী কণ্ঠের হাসির শব্দ। অন্ধকারে এত বড় বাড়িতে রাতের বেলায় এমন এক নারী কণ্ঠের হাসি শুনে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আবার এলো সেই নারী কণ্ঠের হাসির শব্দ, একবার, দুবার, তিনবার। তিনবারের মাথায় একটা পুরুষ কণ্ঠেরও মৃদু হাসি শোনা গেল। ব্যোমকেশ ও মানিকবাবু পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। তারপর ব্যোমকেশ এগিয়ে গেল হাসির শব্দ ভেসে আসা ঘরটির দিকে। আমরা দুজন তাকে অনুসরণ করছি। ব্যোমকেশ একটা দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই দরজা 2 হাত দিয়ে দরাম করে খুলে ঘরের ভেতরে ঢুকে গেল। আমরা দুজন তার পেছন পেছন ঢুকলাম। মানিকবাবু ঘরের বাতি জ্বালতেই স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের মধ্যে একটাই পালঙ্ক, আর সেই পালঙ্কের উপর অপ্রত্যাশিত অবস্থায় শুয়ে আছেন মহিমলাল কর্মকার ও কঙ্কাবতী দেবী। মহিমলালের চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কঙ্কাবতী দেবী তার পরিহিত সাদা থান দিয়ে নিজের অপ্রত্যাশিত অবস্থাটিকে ঢাকার চেষ্টা করছেন। তোর লজ্জা লাগে না ভাই? বলে হুঙ্কার দিয়ে মানিকবাবু মহিমবাবুর গালে একটা সপাটে চড় মারলেন। ব্যোমকেশ মানিকবাবুকে উদ্দেশ্য করে বললেন, মানিকবাবু নিজেকে সামলান। মিথিলা দেবী ও অপরাজিতা দেবীর ঘর বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওগুলোকে খোলবার ব্যবস্থা করুন। ওনাদের এই আসরে থাকাটা ভীষণ প্রয়োজন। মানিকবাবু চলে গেলেন। মহিমবাবুর মুখ রাগে, লজ্জায়, অপমানে রাঙা হয়ে উঠেছে। কঙ্কাবতী দেবী নিজেকে কোথায় লুকোবেন তা বুঝতে পারছেন না। কিছুক্ষণ পর মানিকবাবু এ বাড়ির বাকি 2 বউকে নিয়ে ফিরে এলেন। ব্যোমকেশ বাকিদেরকে দেখে বলল, বসুন সকলে। অজিত, ওনাদের বসার বন্দোবস্তটা করে দাও। আমি কিছু করবার আগেই সকলে নিজের জায়গা মতো বসে পড়ল। ব্যোমকেশ বলা শুরু করল, প্রথমেই খুনের ব্যাপারে আসি। এতদিন আমাদের কাছে একটাই প্রশ্ন ছিল যে নন্দলাল বাবুকে কে খুন করেছে, কিন্তু নন্দলাল বাবুকে কে নয়, কারা খুন করেছে। তাকে যারা খুন করেছে তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল এই খুনের পেছনে। ঘটনাগুলো একটু আগে থেকে বলি। প্রথম দিন আমি এ বাড়িতে এসে জানতে পারি নন্দলাল বাবু এবং কঙ্কাবতী দেবীর কোনো সন্তান নেই। আমি বাড়ির লোকেদের জিজ্ঞেস করে এও জানতে পারি যে ওনাদের দুজনের সম্পর্ক ভালো ছিল। আমার প্রথমটায় খটকা লাগে যখন আমি কঙ্কাবতী দেবীর সঙ্গে মহিমবাবুকে বাগানে আম গাছের পেছনে দেখি। এরপর আমার দ্বিতীয় খটকা, আমি যখন মহিমবাবুকে প্রশ্ন করেছিলাম তখন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছিলেন কঙ্কাবতী দেবী। মহিমবাবু মুখ ফসকে সত্যি কথাটা বলে দেওয়ার সময় উনি গলা ঝাড়া দিয়ে ওঠেন, আর মহিমবাবু নিজেকে সামলে নেন। তৃতীয় এবং শেষ খটকা, নন্দলাল বাবুর ডায়েরি লেখার অভ্যেস তার প্রিয়জনদের মধ্যে প্রায় সবাই জানত। মানিকলাল বাবু এমনকি দোকানের কর্মচারী অবধি স্বীকার করেছিলেন যে নন্দলাল বাবু ডায়েরি লিখতেন। যদি তাই হয় তাহলে সে ডায়েরি এখন কোথায়? পুলিশ কেন সেই ডায়েরি পেল না? আমার অনুমান ওই ডায়েরি পুড়িয়ে ফেলা হয়েছে, আর নয়তো কোথাও ফেলে দেওয়া হয়েছে। এমনকি এ বাড়ির সকলে জানতো যে নন্দলাল বাবু এবং কঙ্কাবতী দেবীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, কিন্তু বাস্তবে ছিল ঠিক তার উল্টো। কি তাই তো কঙ্কাবতী দেবী? কঙ্কাবতী দেবী চিৎকার করে উঠলেন, না না না, এ ভুল, এ মিথ্যে কথা। সবাই একসঙ্গে ভুল বলতে পারে না, আর আপনাদের সম্পর্ক ভালো ছিল না তার আরেকটা বড় প্রমাণ। বলে ব্যোমকেশ পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে আনলো। সেদিন মানিকবাবুর ছেলে এই কাগজকেই প্লেন বানিয়ে খেলছিল। আশা করি এটা যে নন্দলাল বাবুর হাতের লেখা তার নতুন করে বলে দিতে হবে না। এতে স্পষ্ট ভাষায় লেখা আছে তার ও আপনার সম্পর্কের কথা। বলে ব্যোমকেশ কাগজটা মানিকবাবুর দিকে এগিয়ে দিলেন। মানিকবাবু সেটা ব্যোমকেশের হাত থেকে নিলেন। ব্যোমকেশ আবার বলা শুরু করল, এবার আসি খুনের কারণ। কঙ্কাবতী দেবীর বৈবাহিক জীবন সুখের ছিল না, আগেই বলেছি। ওনার স্বামীর সঙ্গে ওনার ঠিক বনতো না, সেটা অবশ্য তিনি সকলের সামনে প্রকাশ হতে দেননি কখনো। তার বৈবাহিক জীবনে যে মানসিক এবং
শারীরিক সুখের অভাব ছিল তা তিনি মহিমের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা নন্দলাল বাবু জীবিত থাকাকালীন সম্ভব নয়, তাই তাকে সরানোর প্রয়োজন পড়েছিল। এদিকে মহিমবাবুর ছিল টাকা এবং সম্পত্তির ওপর প্রবল লোভ। সে বুঝতে পারে বড় বৌদিকে হাত করলে টাকা, সম্পত্তি, ব্যবসা সবই পাওয়া যাবে তার হাতের মুঠোয়। আর এই পথে কাঁটা হিসেবে যেই আসুক না কেন, মহিমবাবু তাকে সরিয়ে ফেলতে দুবারও ভাববেন না। ব্যোমকেশ বলা থামালো। ঘরে তখন বিরাজ করছে অমোঘ নিস্তব্ধতা। কঙ্কাবতী দেবীর মাথা নিচু, মহিমবাবুর চোয়াল শক্ত। ব্যোমকেশ আবার বলে উঠল, এবার আসি খুনের পদ্ধতির বিষয়ে। তবে তার আগে আমি একটা কথা বলে দিতে চাই। নন্দলাল বাবুকে খুনের চেষ্টা এক তরফে নয়, বরং দুই তরফে করা হয়েছে। ঘরে যেন আবার বাজ পড়ল। মানিকবাবু সেই আকস্মিকতা সামলে ব্যোমকেশকে প্রশ্ন করলেন, আর এক তরফা কার কথা বলছেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ আঙুল তুলল। তার আঙুল মিথিলা দেবীর দিকে। আমি হতবাক হয়ে মিথিলা দেবীর দিকে তাকালাম। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যোমকেশ বলল, আপনি দৈবক্রমে খুনি হতে হতে বেঁচে গেছেন মিথিলা দেবী। মিথিলা দেবী জড়ানো গলায় বললেন, কি সব বলছেন আপনি ব্যোমকেশ বাবু? আমি এসব জানি না। ব্যোমকেশ কঠিন সুরে বলল, হলুদ দুধে বিষ মিশিয়ে আপনি নন্দলাল বাবুকে মারতে চেয়েছিলেন। মানিকবাবু যেন আর নিতে পারছিলেন না। ভেঙে পড়া গলায় তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? এক ভয়ঙ্কর ঈর্ষা মানিকবাবু। আপনার স্ত্রীর মনে কঙ্কাবতী দেবীর প্রতি এক ভয়ানক ঈর্ষা ছিল। কঙ্কাবতী দেবীর ওপরে হিংসা করেই তিনি চেয়েছিলেন যেন এই সম্পত্তির সমস্ত মালিকানা আপনার হাতে থাকে। মালিকানা তকমাটা তিনি পেতে চেয়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে সেই দিনই ওই বিষ মেশানো হলুদ দুধ নন্দলাল বাবু খাননি, আর তার ফলেই খুনির তকমা লাগার থেকে বেঁচে যান মিথিলা দেবী। মিথিলা দেবী মাথা নিচু করে বসে রইলেন। মানিকবাবু কান্নায় ভেঙে পড়লেন। ঈশ্বর, এ জীবনে কি দেখতে হচ্ছে আমাকে? ব্যোমকেশ বলল, এখনই ভেঙে পড়বেন না মানিকবাবু, এখনো কিছুটা বাকি আছে। আমার প্রথম থেকেই সন্দেহ মিথিলা দেবীর ওপরেই ছিল। সেদিন চাকর গোবিন্দর থেকে জানতে পারি যে হলুদ দুধ মিথিলা দেবী নিজের ঘরে গিয়ে বানিয়ে আনেন। তখনই আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই খুনটি মিথিলা দেবী করেছেন, কারণ রান্নাঘরে খাবারে বিষ মেশালে সেটা কেউ না কেউ দেখেই ফেলতো, আর রান্না করার সময় খাবারে বিষ মেশালে সে খাবার কেউই খেতে পারতো না। সুতরাং উপায় একটাই, গোপনে এসে বিষ মেশানো। এবার আমি একটা প্রশ্ন না করে আর থাকতে পারলাম না। আচ্ছা ব্যোমকেশ, তুমি যে বললে মিথিলা দেবীর মেশানো বিষে খুনটা হয়নি, তাহলে খুনটা হলো কিভাবে? ব্যোমকেশ মৃদু হেসে বলল, ওটাই তো এই মৃত্যু রহস্যের সবচাইতে বড় জট অজিত। নন্দলাল বাবুর মৃত্যু খাবারে বিষক্রিয়ার ফলে হয়েছে, আর সেই বিষ মেশানো হয়েছে ওনার হাতে সোনার আংটির মাধ্যমে। আবার আমাদের চমকানোর পালা। আংটির মাধ্যমে বিষ কথাটা ভীষণভাবে অবাক করে দিচ্ছিল। ব্যোমকেশ আবার বলল, আংটির মাধ্যমে নন্দলাল বাবুকে খুন করার এই চমৎকার উপায় বার করেন মহিমবাবু এবং কঙ্কাবতী দেবী। এবার মহিমবাবু মুখ খুললেন। কি ভেবেছেনটা কি? হ্যাঁ, গাঁজা খুঁড়ি গল্প দেবেন আর লোকে সেটা হজম করে নেবে? গাঁজাখুরি না বাস্তব, তাহলে সেটা প্রমাণ করা যাক। বলে ব্যোমকেশ মজুমদার বাবু। হাঁক দিতেই ইন্সপেক্টর মজুমদার একজন লোককে নিয়ে ঘরের ভেতরে ঢুকে এলেন। আর এই লোকটাকে দেখে মহিমবাবুর সমস্ত ঔদ্ধত্য রাগ হাওয়ায় উবে গিয়ে তার মুখ ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেল। ব্যোমকেশ মহিমবাবুকে উদ্দেশ্য করে বলল, কি এবার হজম হচ্ছে? মানিকবাবু অবাক হয়ে বললেন, কিন্তু এ তো আপনাদের দোকানেরই সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী। টাকা দিয়ে আজকাল বিশ্বস্ততা কেনা যায় মানিকবাবু। টাকার লোভ বড় কঠিন লোভ। টাকার লোভ দেখিয়ে জোর করে মহিমবাবু এনাকে দিয়ে একটি বিশেষ সোনার আংটি গড়িয়ে নেন। বলে ব্যোমকেশ পকেট থেকে একটা বাক্স বের করে তার ভেতরে থাকা সোনার আংটিটি উন্মুক্ত করে টেবিলের ওপরে রাখে। এবার এটাকে বিশেষ বলার কারণটা দেখাই। বলে ব্যোমকেশ আংটিটি বের করে মধ্যমা দিয়ে সেই আংটির ওপর চাপ দিতেই আংটির উপরের অংশটুকু ঢাকনার মতো একপাশে খুলে গেল। ঘরের মধ্যে আমরা সকলে
বিস্ফারিত চোখে এই দৃশ্য দেখলাম। ইন্সপেক্টর মজুমদার এতটাই অবাক হয়ে গেছিলেন যে নিজের অজান্তেই বলে উঠেছিলেন, হে ঈশ্বর! ব্যোমকেশ বলল, এই আংটির ভেতরে বিষ ঢুকিয়ে রেখেছিলেন মিসেস কঙ্কাবতী কর্মকার। এই আংটিখানা এমনভাবেই প্রস্তুত করা হয়েছে যে এটির মাধ্যমে সামান্যতম বিষ এই উপায়ে ভরে দিলে কোনো খাদ্যের সংস্পর্শে এলে ধীরে ধীরে এই বিষ নির্গত হবে। সেদিন রাতে খাওয়ার আগে কঙ্কাবতী দেবী ওই আংটিতে বিষ ভরে সেটি তার স্বামীকে পরিয়ে দেন। তারপর সেই বিষক্রিয়ায় তার স্বামীর মৃত্যু হবে। কঙ্কাবতী এবং মহিমলালের পথের কাঁটা চিরতরে বিনষ্ট হবে। বিশেষ এই পরিকল্পনা করে মহিমবাবু শান্তিনিকেতন যান। সেখানে গিয়ে অস্থির হতে থাকেন এটা ভেবে যে বড় বৌদি কাজটা সম্পূর্ণ করতে পারবেন কিনা। না পারলেই বিপদ, তাই একদিন পরেই ফিরে আসেন। কি ঠিক তো মহিমবাবু? মহিমবাবু চুপ। ব্যোমকেশ বলে চলল, আংটির মক্ষম ষড়যন্ত্রে এরা দুজন সামিল করে দোকানের বিশ্বস্ত কর্মচারী মিস্টার ঘোষকে। এরপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মিস্টার ঘোষ ভয় সব স্বীকার করেন আমার কাছে, আর আপনাদের দুজনের পালাবার পথ সম্পূর্ণভাবে বন্ধ করেন। এত কিছুর পর কঙ্কাবতী দেবী ও মহিমলালের আর কিছু বলার রইল না। তারা দুজনেই কেবল মাথা নিচু করে ফ্যাকাশে মুখে বসে রইলেন। পুলিশ ওদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ব্যোমকেশ মানিকবাবুকে যথাসম্ভব সান্ত্বনা দিয়ে অপরাজিতা দেবীকে তার বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে ব্যোমকেশকে বললাম, এ কাহিনীর পরিণতি তাহলে কি দাঁড়ালো? কলঙ্কিনী কঙ্কাবতী? বাহ, বেশ ভালো বলেছো তো হে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, মানুষ কতটা নীচ, তাই না? যেই মানুষের কাম ক্রোধ লোভের ওপর নিয়ন্ত্রণ নেই সেই মানুষকে বিপদে পড়তেই হবে। এবার ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কেসটার সমাধান বের করলে কি করে? এই কেসটায় নরেন চাকর না মুখ খুললে ফ্যাসাদে পড়তে হতো। সেদিনের কথা বলছো? হ্যাঁ, সেদিনই ও যদি না বলতো আংটির কথা, তাহলে মিথিলা দেবীকে খুনি ভেবে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে গিয়ে অন্ধকারে হাতড়াতে হতো। হ্যাঁ তা বটে। সে তো আবার এটাও বলেছিল যে মিথিলা দেবীর বানানো হলুদ দুধ নন্দলাল বাবু খাননি। তাও ঠিক। তবে যাই বলো ব্যোমকেশ, পাপ যাই করুক না কেন মিথিলা দেবী খুনির তকমা লাগার থেকে কিন্তু বাঁচিয়ে দিয়ে গেলেন নন্দলাল বাবু। না হে অজিত, খুনের তকমা তো লেগেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খুনির তকমা লেগেছে মানে? ব্যোমকেশ নিজের সেই চিরাচরিত হাসিটা হেসে বলল, মানে হলো সেদিন মিথিলা দেবীর বানানো দুধ খেয়ে এক নিরপরাধ প্রাণের মৃত্যু অবশ্যই ঘটেছিল। তবে সেটা নন্দলাল বাবুর নয়, ওই বাড়ির বিড়ালটার। ব্যোমকেশের হাতের আঙুল অনুসরণ করে দেখলাম পাশের বাড়ির বাগানে এক জায়গায় মাটির ঢিপি করা কবর, আর সেই কবরের নিচে শুয়ে রয়েছে এক নিরপরাধ প্রাণ। আজকে তোমরা শুনলে লেখক শিলাজিৎ ব্যানার্জির কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন কাহিনী ব্যোমকেশ ও রক্তাঙ্গুরীয়। স্যাটারডে স্টোরিজ চ্যানেলে সকল শ্রোতাদের কাছে আমাদের একটাই আবদার, এই চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে প্লিজ নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলকে জানিও চ্যানেলের কথা। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ কিন্তু একটা বড় পরিবার, আর তোমরা সেই পরিবারেরই অংশ। পরিবার বড় করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে তো। পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে এক হাড়হিম করা ভয়ের গল্প। এমন এক গল্প যা শুনলে তোমাদের গায়ে কাঁটা দেবে। গল্পটা কেউ মিস করবে না কিন্তু। পরের শনিবার ঠিক রাত 8টায় আবার দেখা হচ্ছে তাহলে। চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতে হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো বন্ধুদের সাথেও। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর।